পাচ্ছি না বাবা। 8টা বাজতে আর 5 মিনিট বাকি। ও ও নদী পার হওয়ার শেষ নৌকো রাত 8টায়। ওটা ধরতে না পারলে আবার বাড়ি ফিরে যেতে হবে। মাসির বাড়ি আজকে আর যাওয়া হবে না। অজপাড়াগাঁয়ে একটা বড় সমস্যা হলো যাতায়াত ব্যবস্থা। শহর থেকে একটু বেশি দূরত্বে গ্রাম হলে সেখানে বাস হয়তো চলে, তবে সংখ্যায় খুবই কম। সারাদিনে ওই 1টা কি 2টো। সময় মতো বাস ধরতে পারলে ভালো, না হলে সাইকেল বা গরুর গাড়ি ভরসা। আমি এই মুহূর্তে যাচ্ছি আমার মাসির বাড়ি, কাঞ্চনপুর গ্রাম। আমার বাড়ি থেকে কাঞ্চনপুরের দূরত্ব প্রায় 15 কিলোমিটার। সাইকেল নিয়ে সেখানে যাওয়াটা অসম্ভব কিছু নয়। তখনকার সময়ে এর থেকে অনেক বেশি দূরত্বের রাস্তাও মানুষজন সাইকেল নিয়ে যাতায়াত করত। আমি বলছি ওই 2002 সালের কথা। তখনও মোটর সাইকেলের এতটা বাড়বাড়ন্ত ছিল না যতটা আজ 2025 সালে হয়েছে। কাঞ্চনপুর যেতে গেলে মাঝখানে পড়বে একটা নদী। নৌকো করে সেই নদী পার করতে হবে। রাত হয়েছে, পাছে নৌকোর মাঝি ফেরি পারাপার বন্ধ করে বাড়ি চলে যায়, তাই একটু জোরেই সাইকেল চালাতে হচ্ছে। ও কাকা, ও মাঝি কাকা, ও মাঝি কাকা, দাঁড়াও দাঁড়াও, আমি পার হব, দাঁড়াও। আসো আসো, তাড়াতাড়ি আসো। দাঁড়াও গো কাকা, দাঁড়াও, আমি একটু জিরিয়ে নিই। সেই নবগ্রাম থেকে একটানা সাইকেল চালাচ্ছি। ওরে বাবা, সে তো অনেক দূরে গো, প্রায় 10 কিলোমিটারের মতো রাস্তা। আর একটু দেরি হলে আজকে নৌকাটা আর পাইতে না। আমি বাড়ি যাইব এবারে। চলো, তোমারে নদী পার করে দিয়ে আমি বাড়ি যাই। আজকে আমার কপালটা ভালোই। আর 2 মিনিট দেরি হলেই মাঝি নৌকো নিয়ে বাড়ি চলে যেত। আমি নৌকোয় সাইকেল তুলতেই নৌকো ছেড়ে দিল। তা যাবা কত দূর? সে অনেকটাই দূরে যাব গো, কাঞ্চনপুর। কাঞ্চনপুর? সে কি বলো গো, এত রাতে তুমি কাঞ্চনপুর যাবা? হ্যাঁ, ওখানে আমার মাসির বাড়ি। রাত্রে বাড়িতে একটা অনুষ্ঠান আছে। বিকেলেই আমার আসার কথা ছিল, কিন্তু একটা কাজে আটকে গেলাম আর দেরি হয়ে গেল। হ্যাঁ, সে তো ঠিক আছে, কিন্তু কাঞ্চনপুর যাইতে গেলে যে বাঁশ বাগানটা। এই কথাটা বলে মাঝি চুপ হয়ে গেল। তার সাথে সাথে তার চোখে মুখের মধ্যে কেমন যেন একটা ভয়ের ছাপ ফুটে উঠল। কি ব্যাপার মাঝি কাকা, থেমে গেলে যে? বাঁশবাগানটা কি? না মানে ওই এইখান থেকে কাঞ্চনপুর যাবার রাস্তাটা বাঁশবাগানের ভিতর দিয়ে যায়, আর ওই রাস্তাটা খুব একটা ভালো না। কেন, ভূত থাকে নাকি? হ্যাঁ, বাঁশবাগানে ভূত? আমি আমার মাসির ছেলের মুখে শুনেছি, বুঝলে, এই বাঁশবাগানে নাকি ভূত থাকে। আমি গত 4 বছর ধরে অন্তত মাসে একবার মাসির বাড়ি যাতায়াত করি, আর এই বাঁশবাগানের উপর দিয়েই সাইকেল চালিয়ে যায়। কই, কোনো দিন তো আমি কিছু দেখিনি।
আরে বাপু, সে তো তুমি দিনের বেলা যাতায়াত করেছ, দিনে আর রাতের মধ্যে পার্থক্য বুঝলা বাপু? ভূত প্রেতের আনাগোনা কি আর দিনের বেলা হয়? ওসব রাতের বেলায় দেখা যায়। সে তুমি যাই বলো না কেন কাকা, আমি ওসবে বিশ্বাস করি না। নৌকোর মাঝির সঙ্গে কথা বলতে বলতে বেশ অনেকটাই সময় কেটে গেল। নৌকো নদীর পাড়ে গিয়ে ফিরল। নৌকো থেকে সাইকেল নামিয়ে আমি রওনা হব, ঠিক এমন সময় মাঝি আবার বলতে শুরু করলো, পথঘাট একটু দেখা যাইব বাপু। তোমরা হলে কি এই যুগের ছেলে পেলে, বয়স্ক লোকেদের কথা কি আর মানো? কাঞ্চনপুরে যাবার আরেকটা পথ আছে, তবে সেইটা হইল একটু ঘুরপথ, সময় একটু বেশি লাগবো, তবে সেই পথ হইল নিরাপদ। যদি যদি বলো তো তোমার সেই পথ দেখাইয়া এগাইয়া দিতে পারি। না না কাকা, এখন আর ঘুর পেতে যাবার সময় নেই, দেরি হয়ে যাবে। তুমি চিন্তা করো না, আমি এসব ভূত প্রেতে ভয় পাই না। আমি এবার সাইকেল চালাতে শুরু করলাম। নদীর পাড় থেকে বেরিয়ে এসে একটা মাটির রাস্তার উপর উঠলাম। এই রাস্তা থেকে ডান দিকে চলে গেছে আরেকটা রাস্তা, যেটা কাঞ্চনপুরের দিকে গেছে। আমি এবার সেই রাস্তাটা ধরলাম। কিছুটা এগোতেই শুরু হলো সেই বাঁশবাগান, গভীর জঙ্গল, মাঝখান দিয়ে মাটির রাস্তা। এখানে গাছপালাগুলো এতটাই ঘন যে দিনের বেলাও সূর্যের আলো এখানে ভালোভাবে পড়ে না, ছায়া ঘেরা থাকে। আর রাত তো রাতই হয়, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। তার মাঝখানে সাইকেল চালিয়ে যাচ্ছি আমি। আমার সাইকেলে একটা আলো রয়েছে, তবে এত ঘুটঘুটে অন্ধকারে আমার সাইকেলের ওই টিমটিমে আলো কোনো কাজই করছিল না। হঠাৎ আমি দাঁড়িয়ে যাই। কোনো একটা শব্দ আমার কানে আসতেই আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো যেন ঠান্ডা হয়ে এলো। এটা কিসের শব্দ? কোনো প্রাণী যদি জিভ দিয়ে কোনো জিনিস চেটে চেটে খায়, তাহলে ঠিক যেমন শব্দ হবে তেমন। আমি চারপাশে তাকাতে থাকি। এই জায়গাটায় গাছপালাগুলো খুব একটা ঘন নয়, যে কারণে চারপাশের দৃশ্য আবছা আবছা দেখা যাচ্ছে। সেই আবছা আলোয় দেখতে পেলাম কোনো একটা প্রাণী পড়ে আছে। হতে পারে সেটা কোনো কুকুর বা অন্য কিছুও হতে পারে। আর সেই প্রাণীকে চেটে চেটে খাচ্ছে অন্য একটা জন্তু। মাকড়সার মতো দেখতে তার চেহারা, মাকড়সার মতোই হাত পা, লাল রঙের বড় জিভ। সেই জিভ দিয়ে প্রাণীটাকে চেটে চেটে খাচ্ছে, আর এমন শব্দ হচ্ছে, ভয়ে আমি কাঁপতে শুরু করেছি। হেই 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 হেই!
ওরে বাবা, এটা কি, এটা কি? আমি যেমনি চিৎকার করেছি তেমনি সেই জন্তুটি আমার দিকে ঘুরে দাঁড়ায় আর ধীরে ধীরে আমার দিকে এগোতে থাকে। যত কাছে আসে ততই তার চেহারাটা স্পষ্ট হয়। মাকড়সার মতো দেখতে, এক দৈত্য। এমন বোকামো যে কেন করলাম, এখানে আমার দাঁড়ানোই উচিত হয়নি। আর যদিও বা দাঁড়িয়েছিলাম, কোনো শব্দ করে ওই দৈত্যটিকে আমার উপস্থিতি জানানোর দরকার ছিল না। এখান থেকে চলে যেতে হতো আমার। এবার এবার কি করব আমি? নৌকোর মাঝি আমাকে সঠিক কথাই বলেছিল, এই রাস্তায় আমার আসা উচিত হয়নি। সেই দৈত্যটি আমার দিকে এগিয়ে আসতে থাকে। মৃত্যু আমার সামনে। বাঁচার চেষ্টায় আমি সাইকেল ফেলে রেখে পিছন দিকে দৌড়াতে শুরু করলাম। দৌড়াতে দৌড়াতে একটা বড় গর্তের মধ্যে পড়ে যাই। গর্তটা একটা জাল দিয়ে ঘেরা ছিল। আমি নিচে পড়তেই জালটা গর্তের মুখটাকে ঢেকে দেয়। হয়তো কোনো মানুষজন বন্য প্রাণী শিকার করবার জন্য এমন কৌশল অবলম্বন করে রেখেছে। সেই দৈত্যটিও এইবার গর্তের মুখের কাছে চলে আসে, কিন্তু সে সেই গর্তে নামতে পারছে না। হয়তো সে জালে আটকে যাবার ভয় পাচ্ছে। বেশ কিছুক্ষণ ধরে সে আমাকে মারবার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই সে আমাকে ছুঁতে পারেনি। তারপর সে গর্তের চারপাশে ঘুরতে থাকে আর অপেক্ষা করতে থাকে আমার গর্তের বাইরে বেরিয়ে আসার। গর্তটা যত গভীর তাতে আমার পক্ষে অন্য কারো সাহায্য ছাড়া এই গর্ত থেকে উঠে আসা সম্ভব নয়। তাহলে তাহলে কি করব? কিভাবে উঠব এই গর্ত থেকে? এই গভীর জঙ্গলের ভিতর এই গর্তের মধ্যে যে আমি পড়ে আছি, এটা কেউ জানবেই বা কি করে? আর এই দৈত্যটিও আমাকে ছাড়বে না। ও নিশ্চয়ই কোনো না কোনো ফন্দি আঁটবে আমাকে মারবার জন্য। চুপ করে বসে রইলাম আমি। অনিরুদ্ধ, অনিরুদ্ধ, অনিরুদ্ধ।
বেশ ঘন্টা দুয়েক চুপ করে বসেছিলাম গর্তের মধ্যে। এত রাত্রে এই জঙ্গলে যে কেউ আসবে এই আশা আমি ছেড়ে দিয়েছিলাম। আমি যে প্রাণে বাঁচব এটাও অনিশ্চিত ছিল। তবে এখন আমার মনে একটু আশা জেগেছে। আমার মনে আশা জাগিয়েছে একটা শব্দ, যেটা খুব ক্ষীণ হয়ে আমার কানে এসে পৌঁছচ্ছে। ঢোল বাজানোর শব্দ। কে বা কারা ঢোল বাজাচ্ছে? এই গভীর বাঁশবনে ঢোল, আশ্চর্য ব্যাপার। ক্রমশ সেই শব্দটি জোরালো হচ্ছে। তার সাথে সাথে আমার মনে হচ্ছে আমার নাম ধরে কেউ চিৎকার করছে, অনিরুদ্ধ, 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 অনিরুদ্ধ। ধীরে ধীরে শব্দটা আমার কাছে আসতে শুরু করেছে। আমি এদিক ওদিক ভালো করে তাকিয়ে দেখলাম সেই দৈত্যটি এখানে আছে কি না। না, দৈত্যটি এখানে নেই। তবে কি ওই দৈত্যটি ঢোলের শব্দ ভয় পায়? হয়তো যারা ঢোল নিয়ে এসছে তারা জানে এই কথাটা। অনিরুদ্ধ, অনিরুদ্ধ। আরে, যে আমার নাম ধরে ডাকছে তার কণ্ঠস্বর আমার চেনা। এ তো শ্যামল, আমার মাসির ছেলে, আমার ভাই। এবার আমিও জোরে জোরে চিৎকার করতে লাগলাম, শ্যামল, শ্যামল, আমি অনিরুদ্ধ, জঙ্গলের ভিতর গর্তে পড়ে আছি। শ্যামল, ভয় নেই, তুই ওখানেই থাক, আমরা আসছি। বেশ কিছুক্ষণ পর তারা সেই গর্তের কাছে এসে পৌঁছল আর আমাকে গর্ত থেকে টেনে তুলল। কিরে, গর্তে পড়ে আছিস কেন? কিছু দেখেছিলি নাকি? মানে তোকে কিছু তাড়া করেছিল? শুধু দেখেছি না রে, একেবারে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে নিলি তোরা আমাকে। এমন কাজ কেউ করে বলতো? রাত্রিবেলা এই বাঁশবাগানের রাস্তা দিয়ে কেউ যায় না। এখানে রাত্রে আসলে বিপদ অবশ্যই হবে। তোকে তো মাঝি বারণ করেছিল এই রাস্তায় আসতে, তুই শুনলি না কেন? তুই কি করে জানলি যে মাঝি আমাকে বারণ করেছিল? আরে তোর তো আমাদের বাড়িতে আসার কথা ছিল সে বিকেলে, কিন্তু রাত হয়ে যায়, তুই আসছিস না। তাই আমি নৌকোর মাঝির বাড়িতে গিয়েছিলাম জানবার জন্য যে তুই পার হয়েছিস কিনা। সে আমায় বলল তুই অনেকক্ষণ আগে নাকি নদী পার হয়েছিস। তুই যে কোনো বিপদে পড়েছিস সেটা আমি ভালোই বুঝতে পেরেছিলাম, না হলে কি আর এত সময় লাগে বাড়ি যেতে? তাই তো গ্রামের লোকজনকে ডেকে নিয়ে বাঁশবাগানে এলাম। তোর কপাল ভালো যে তুই এই গর্তের মধ্যে পড়ে গিয়েছিলি, না হলে ওই জন্তুটা তোকে মেরে ফেলতো। চল এখন বাড়ি চল। সত্যি কপাল ভালো না হলে কি আর এমন ঘটনা ঘটে? জঙ্গলের ভিতর ওই গর্তটি আমার প্রাণ বাঁচিয়ে দিল। ওই দৈত্যের হাত থেকে আমি বেঁচে ফিরলাম। নমস্কার দর্শক বন্ধু, আমি সুব্রত। সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। জাস্ট দুটো কথা বলবার জন্য আপনাদের সামনে আমি এলাম। অনেক দর্শক বন্ধু আছেন যারা আপনাদের নাম আমার গল্পে বলাতে চান। কমেন্ট করে অনেকেই বলছেন যে আমাদের নামটা যেন আপনার গল্পে বলুন। তো সেক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে কি, ধরুন যখন আমি নাম বলতে শুরু করি তখনই অনেক বা অসংখ্য দর্শক বন্ধু আছেন যারা তাদের নামও আমার গল্পে বলাতে চান। সেক্ষেত্রে সমস্যা হচ্ছে সবার নাম তো গল্পে বলা সম্ভব হয়ে ওঠে না, অনেক নাম হয়ে যাচ্ছে। তো যাতে রোটেশনালি আপনাদের সবার নামই আমি কোনো না কোনো গল্পে বলতে পারি, তার জন্য একটা নতুন পদ্ধতি অবলম্বন করেছি। সেটা হলো, আমি প্রতিটা গল্পে একটা করে প্রশ্ন রাখবো, আর সেই প্রশ্নের উত্তর আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। যারা যারা উত্তরদাতা থাকবেন, যারা যারা উত্তর দেবেন, তাদের মধ্যে থেকে বাছাই করে 5 জনের নাম আমি পরবর্তী গল্পে বলবো।
পরবর্তী গল্পে থাকছে আবার নতুন প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর আবার যারা দেবেন তাদের মধ্যে থেকে 5 জনের নাম আমি বাছাই করব এবং তার পরবর্তী গল্পে বলবো। এইভাবে কিন্তু রোটেশনালি আপনাদের সবার নামই বলা হয়ে যাবে। আশা করি এটা আপনারা পছন্দ করবেন। আর ধন্যবাদ গল্পটি দেখার জন্য। চটপট কমেন্ট করে উত্তর দিয়ে দিন। আজকের এই গল্পের প্রশ্ন হলো, এই গল্পে একটি পুরনো দিনের সালের উল্লেখ রয়েছে, সেটা কত সাল সেটা উত্তরের মাধ্যমে জানাবেন। উত্তরের সাথে লিখবেন আপনার নিজের নাম এবং আপনার স্থান, কোন জায়গা থেকে আপনি কমেন্ট করছেন। পরবর্তী গল্পে আপনাদের নাম এবং স্থান আমি বলতে পারবো। 5 জনের নাম মাথায় রাখবেন যে বাছাই করে 5 জনের নাম বলবো, পরবর্তী গল্পে আবার 5 জনের নাম বলবো। আর আজকে বিশেষভাবে একজন দর্শক বন্ধু কমেন্ট করেছেন, অনুরোধ করেছেন যে তার 4 বছরের ছেলের নাম যেন বলি। 4 বছরের ছেলে প্রভাস, যে নাকি আমার ভিডিও প্রতিনিয়ত দেখে। ধন্যবাদ প্রভাস আমাদের গল্প দেখার জন্য। তুমি জীবনে অনেক বড় হও, পড়াশোনা করো, ভালো থাকো। আর সকল দর্শক বন্ধুকে জানাই ধন্যবাদ। সবার নাম তো নিচ্ছি না এখন, কিন্তু সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের গল্প দেখার জন্য। গল্প দেখতে থাকুন, পরবর্তী গল্প নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি। নমস্কার।